সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের ভূগোলের মৃত্তিকার পার্টের কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। কেমন? তো আগের দিনের পার্টে আমরা মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকার বিভিন্ন সক্রিয় নিষ্ক্রিয় যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মৃত্তিকার বাকি যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। কেমন? প্রথম আমি যেটা আসবো, মৃত্তিকা পরিলেখ কাকে বলে। অ্যাকচুয়াল মৃত্তিকা পরিলেখ বলতে বোঝায় মৃত্তিকার যে প্রোফাইলটা, অর্থাৎ মৃত্তিকা যে এ, বি, সি এবং ডি চারটে স্তরে গঠিত, এই চারটে স্তরকে মিলে একত্রে বলে মৃত্তিকার পরিলেখ বা মৃত্তিকার প্রোফাইল। কেমন? তো এখন এই মৃত্তিকার প্রোফাইলের কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি বলে নিই মৃত্তিকার প্রোফাইল কাকে বলে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, আমরা যেখানে বাস করি, যার উপর বাস করি, সে ভূপৃষ্ঠ থেকে নিচের আদিশিলা পর্যন্ত, অর্থাৎ শিলামাতৃকা বা প্যারেন্ট ম্যাটেরিয়াল বলছে যেটাকে, সেই পর্যন্ত বিস্তৃত পরপর মাটির যে স্তর বা হরাইজন দ্বারা যে একটা পুরো চারটে একটা কমপ্লিট একটা মৃত্তিকা, কেমন, তাকেই বলা হচ্ছে মৃত্তিকার প্রস্থচ্ছেদ। তো এই মৃত্তিকার প্রস্থচ্ছেদ সাধারণত রেগুলিত এবং হিউমাস এই দুটোর মিশ্রণে তৈরি হয়। কেমন? তো এবার আমি আলোচনা করব মৃত্তিকা পরিলেখের কিছু বৈশিষ্ট্য। তো মৃত্তিকার পরিলেখ সাধারণত দুটি স্তরে এটাকে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব স্তর আর একটা হচ্ছে খনিজ স্তর। কেমন? তো জৈবিক স্তর যেটা, সেটা বলা হচ্ছে যে মৃত্তিকার পরিলেখের উপরের যে স্তরটি সেটা হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ স্তর। কেমন? এই স্তরটিকে O1 স্তর নামেও পরিচিত, অর্থাৎ O1 স্তরও অনেকে বলে থাকেন। কেমন? তো এই স্তরটি আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত এই স্তর A0 স্তর নামে পরিচিত, অর্থাৎ সাধারণত বনভূমি অঞ্চলে এই স্তরগুলি দেখা যায়। কেমন? এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে খনিজ স্তর। তো এই খনিজ স্তরের এ হরাইজন, অর্থাৎ জৈব স্তরের ঠিক নিচের যে স্তরটি সেটাকে বলা হচ্ছে এ হরাইজন নামে পরিচিত, এবং এই স্তরের মৃত্তিকা কণা দ্বারা যে সমস্ত খনিজ এবং জৈব পদার্থ দ্বারা সমৃদ্ধ দ্রবীভূত এই স্তর থেকে এলিভিয়েশন, অর্থাৎ ধৌত প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থগুলো নিচের স্তরে চলে আসে। কেমন? তাই এই স্তরটাকে বলা হয় খরিত স্তর বা অপসারিত স্তর। এই হরাইজনে খরিত বা ধৌত প্রক্রিয়া যেহেতু কাজ করে, তাই এটার এই স্তরে যে সূক্ষ্ম যে কর্দম কণা বা খনিজ সেটা কিন্তু থাকে না, সেটা কি হয়, উপরের স্তর থেকে নিচের বি স্তরে চলে আসে। অর্থাৎ একদম উপরে গেল ও স্তর, তার নিচে হচ্ছে এ স্তর, তার নিচে হচ্ছে বি স্তর। কেমন? তো এই এ স্তর থেকে খনিজ পদার্থগুলো কী হলো, ধৌত প্রক্রিয়ার সাহায্যে এগুলো নিচে নেমে আসে। কেমন? নেক্সট আমি আসবো বি হরাইজন বা সঞ্চয় স্তর। এই স্তরের নিচে, অর্থাৎ এ স্তরের নিচে অর্থাৎ বি স্তর অবস্থান করে, এবং এখানে এলুভিয়েশন প্রক্রিয়ায়, কেমন, উপরের স্তর থেকে এলুভিয়েশন প্রক্রিয়া যে মাটিগুলো বা খনিজগুলো নিচে এসেছিল, এই স্তরে ইলুভিয়েশন প্রক্রিয়ায় কী হয়, খনিজ পদার্থগুলো সঞ্চয় হয়। তাই এই স্তরের একটা নাম হচ্ছে পুষ্টিমৌলের স্তর বা পুষ্টিমৌলের ভাণ্ডারও একে বলা হয়, এবং এই স্তর আর একটা নাম হচ্ছে ইলুভিয়েটেড স্তর। এ স্তরকে বলা হয় এলুভিয়েটেড আর বি স্তরকে বলা হয় ইলুভিয়েটেড স্তর। কেমন? এই স্তরে মাটির রং গাঢ় হয়। কেন গাঢ় হয়? কারণ যেহেতু এই স্তরে খনিজ পদার্থগুলো সঞ্চিত থাকে। নেক্সট হচ্ছে বি স্তরের নিচে হচ্ছে সি হরাইজন বা শিলাচূর্ণ স্তর। মৃত্তিকা পরিলেখের সর্বনিম্ন যে স্তরটি সেটা সি হরাইজন নামে পরিচিত। এই স্তরটি আংশিক বা সম্পূর্ণরূপে শিলাচূর্ণ দ্বারা সৃষ্ট হয়, এবং এই স্তরে আদিশিলা এবং মৃত্তিকার মধ্যে একটা সংযোগ স্তর, মানে একটা সংযোগ অবস্থা তৈরি হয়। কেমন? নেক্সট আমি আসবো এই সি স্তরের নিচে যেটা আছে সেটা হচ্ছে খনিজ শিলাস্তর বা নিম্নস্থ শিলাস্তর, বা অনেকে এটাকে ডি স্তরও বলে থাকেন। সি স্তরের ঠিক পরবর্তী, অর্থাৎ একেবারে নিচের যে স্তর সেটাকে বলা হয় ডি স্তর। তাহলে এই হচ্ছে চারটে স্তর। তোমাদের যদি পরীক্ষা কোশ্চেন আসে যে মৃত্তিকার প্রোফাইলটি আলোচনা করো, তখন তোমাদের একটা ছবি দিয়ে সুন্দর করে ও, এ, বি, সি, ডি এই স্তরগুলো সুন্দর করে দেখাতে হবে। কেমন? নেক্সট আমি আসবো মাটির এ স্তর এবং বি স্তরের মধ্যে পার্থক্য। এবার আমি আসবো মাটির স্তর হরাইজন আর পরিলেখ বা প্রোফাইলের মধ্যে পার্থক্য। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হরাইজন এবং প্রোফাইলের মধ্যে পার্থক্য লেখো। সেক্ষেত্রে প্রথমত আমি পার্থক্যের বিষয়ে বলতে পারি বিস্তার।
ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তৃত স্বল্পবেধ সম্পন্ন যে পাতলা স্তর সুস্পষ্ট, সেই এক একটা বিভাজিত অংশ বা স্তরই হলো হরাইজন। কেমন? আর মাটির গভীরে মাটির উপরের স্তর থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আদিশিলা পর্যন্ত মাটির যে বিভিন্ন স্তর, এগুলোকে একসঙ্গে বলা হয় একটা পরিলেখ। কেমন? নেক্সট হচ্ছে গঠন। মাটির স্তর গঠিত হয় মৌলিক প্রক্রিয়াগুলির ক্রিয়াশীলতা এবং সময়ের সাপেক্ষে এই স্তরগুলো পরিণতি লাভ করে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর কিন্তু এই স্তরটা তৈরি হয়। কেমন? অপরদিকে এই প্রোফাইল বা পরিলেখ, এটা হচ্ছে মাটির স্তর গঠনের উপর এবং স্তরের একটা সর্বশেষ পর্যায়। কেমন? অর্থাৎ পুরো প্রোফাইলগুলো, পুরো হরাইজনগুলো যদি না তৈরি হয় তাহলে কিন্তু প্রোফাইল তৈরি হবে না। স্তরের সংখ্যা সাধারণত পরিণত মৃত্তিকায় এ বি সি এই তিনটে প্রধান স্তরের পৃথক পৃথক অবস্থান কিন্তু চিহ্নিত করা যায়। অপরদিকে পরিলেখ, এটা কিন্তু হয় একটা দৃঢ়, কঠিন এবং সুস্পষ্ট, অর্থাৎ সব ধরনের স্তর এখানে লক্ষ্য করা যায়। হরাইজনের ক্ষেত্রে স্তরের বৈশিষ্ট্য, প্রত্যেকটি স্তরের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য বা ধর্ম কিন্তু লক্ষ্য করা যায়। অপরদিকে প্রোফাইলের ক্ষেত্রে তোমরা লিখতে পারো প্রস্থচ্ছেদ বরাবর মাটির সব স্তরের কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু জানা যায়। নেক্সট হচ্ছে গভীরতা। এই হরাইজনের ক্ষেত্রে গভীরতা কোনো একটি স্তরের গভীরতাকে কিন্তু নির্দেশ করে, অপরদিকে প্রোফাইল কিন্তু টোটাল গভীরতা বা বেধকে নির্দেশ করে। কেমন? তো এই হচ্ছে মোটামুটি হরাইজন আর প্রোফাইলের পার্থক্য। নেক্সট আমি আসবো মাটির বিভিন্ন উপাদানগুলি কি কি। তো আমরা মাটি কাকে বলে আগে পড়েছি, যে বিভিন্ন ভূপ্রাকৃতিক পরিবেশে ভৌত এবং রাসায়নিক জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আদিশিলা পরিবর্তনের ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে যে জৈব অজৈব পদার্থসমূহ যে পাতলা একটা ভঙ্গুর স্তর পৃথিবীর উপরে তৈরি হয় তাকেই বলা হয় মাটি। কেমন? তো এই মাটি বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন ল্যাটেরাইট, পর্জল, চার্নোজেম, চেস্টার, বিভিন্ন ধরনের মাটি হয়ে থাকে। তো এবার আমি আসবো মৃত্তিকার বিভিন্ন উপাদান। তো সাধারণত মৃত্তিকা যে সমস্ত জিনিসগুলো নিয়ে গঠিত তার মধ্যে মূল চারটে জিনিস এখানে বলা যায়। এক হচ্ছে খনিজ পদার্থ, যেটা থাকে 45%, জৈব পদার্থ যেটা থাকে 5%, জল যেটা থাকে 25%, আর মৃত্তিকার মধ্যে বাতাস যেটা থাকে 25%। এই সব মিলে হচ্ছে 100%। কেমন? তো আমরা এবার এই সমস্ত উপাদানগুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করি। যেমন মৃত্তিকার খনিজ পদার্থ, মৃত্তিকা গঠনকারী প্রধান উপাদানই হচ্ছে খনিজ। তো এখানে যে রেগুলিতগুলো থাকে সেই রেগুলিতগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে এই মৃত্তিকা কিন্তু তৈরি করে। কেমন? তো সেক্ষেত্রে এই রেগুলিতের মধ্যেই কিন্তু খনিজ মিশ্রিত থাকে। কেমন? তো এই খনিজগুলি সাধারণত দুইভাবে বিয়োজিত হয়, অর্থাৎ এর মধ্যে যে সমস্ত পদার্থগুলো থাকে সেগুলো আবহবিকার প্রক্রিয়ায় এবং ক্ষয়ীভবন প্রক্রিয়ায় বা পুঞ্জিত ক্ষয়ের মধ্যে দিয়ে এগুলো বিশ্লিষ্ট হয়ে চারিদিকে খনিজগুলো ছড়িয়ে পড়ে। কেমন? তো এগুলি এর মধ্যে কী কী উপাদান থাকে? মূলত থাকে ফেলসপার, অ্যাম্ফিবোলাইট, পাইরক্সিন, কোয়ার্জাইট, এই ধরনের বিভিন্ন খনিজ পদার্থগুলো এর মধ্যে অবস্থান করে। এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে মৃত্তিকার জৈব উপাদান। মৃত্তিকার জৈব উপাদান আমরা বলতে পারি গাছ বা অন্যান্য প্রাণী বা অন্যান্য জীবের অবশিষ্টাংশ পদার্থগুলো, অর্থাৎ এগুলি কী হয় মিশ্রণে উদ্ভূত একটা জটিল পদার্থ তৈরি করে, যেটাকে বলা হয় মৃত্তিকার জৈব উপাদান। কেমন? এই পদার্থগুলি সর্বদাই মৃত্তিকাতে বসবাসকারী জীবাণু দ্বারা কী হয় আক্রান্ত হতে থাকে। কেমন? এবং এর ফলে জৈব উপাদানগুলি বিয়োজিত হয়ে অনবরত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পদার্থে পরিণত হয়। কেমন? যেমন মৃত উদ্ভিদ ও পানির দেহাবশেষ বিস্তৃষ্ট হয়ে তোমার তৈরি করে আংশিক বিয়োজিত এবং হিউমাস, এই দুটো পদার্থে তৈরি করে। কেমন? এই যে উদ্ভিদ এবং পানির যে দেহাবশেষ আংশিক বিশ্লিষ্ট এবং সংশ্লিষ্ট জটিল যে উপাদানগুলো, এগুলো কি হয় আলাদা আলাদাভাবে এরা মানে একে অপরের উপর নির্ভরশীল। কেমন? এই যে পদার্থগুলো, অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো মাটির উপর পড়ছে জৈব পদার্থগুলো, এগুলো বিশ্লিষ্ট হয়ে তৈরি করছে হিউমাস। আর এই হিউমাস উপাদানই মাটিতে কী হয় কলয়েড অবস্থায় থাকে এবং কাদাকণা হিউমাস মৃত্তিকার যে ভৌত রাসায়নিক ধর্মকে এগুলিকে প্রভাবিত করে। কেমন? এবারে আমি আসবো মৃত্তিকার জল। মৃত্তিকার আরও একটি বিশেষ উপাদান হচ্ছে মৃত্তিকার জল, যা মৃত্তিকার গায়ের সঙ্গে লেগে থাকে। জল মৃত্তিকার কণাগুলিকে দ্রবীভূত করে মৃত্তিকা থেকে জলের সাহায্যেই কী হয় গাছ পুষ্টি মৌলগুলো সংগ্রহ করে। উদ্ভিদ তার শিকড় দ্বারা মাটি থেকে এই খনিজ লবণগুলোকে গ্রহণ করে। এগুলো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি বা পড়ছি। কেমন? তো এইভাবে কী হয় মৃত্তিকার জল
মৃত্তিকার মধ্যে যে সমস্ত লবণ কণাগুলো থাকে সেগুলোকে দ্রবীভূত অবস্থায় সেগুলোকে বিশ্লিষ্ট করে এবং উদ্ভিদ কী করে মৃত্তিকার সাহায্যে শিকড়ের সাহায্যে এই পুষ্টি মৌলগুলোকে সংগ্রহ করতে সাহায্য করে। কেমন? এবার আমি আসবো 4 নম্বর, সেটা হচ্ছে মৃত্তিকার বায়ু। মৃত্তিকার যে রন্ধ্রগুলো থাকে বা কণাগুলো থাকে তার মধ্যে যে ফাঁক থাকে সেখানে মৃত্তিকার কি থাকে? মৃত্তিকার বায়ু থাকে। কেমন? মৃত্তিকাস্থ ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলো বায়ু দ্বারা পরিপূর্ণ থাকে। এই আবদ্ধ বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণই থাকে সবচেয়ে বেশি। এছাড়া অক্সিজেন থাকে, তবে সেটা খুব কম পরিমাণে থাকে। এবং মৃত্তিকার যে এই জীবাণুগুল এবং এই যে বাতাস, হ্যাঁ, এই বাতাসগুলো কিন্তু মৃত্তিকার যে জীবগুলো থাকে সেই জীবেরা কিন্তু এই বাতাস দ্বারা তাদের জীবন ধারণের পক্ষে সহায়ক হয়ে ওঠে। অর্থাৎ এই বাতাস না থাকলে কিন্তু মৃত্তিকার মধ্যে যে সমস্ত জীবাণুগুলো থাকতো তারা কিন্তু মারা যেত। কেমন? আসবো মৃত্তিকার কিছু ধর্ম নিয়ে। সাধারণত মৃত্তিকার ধর্মগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। কেমন? তো চলো দেখে নিই ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম কাকে বলে। সাধারণত মৃত্তিকার যেসব ধর্মগুলি চোখে দেখা যায় বা যেগুলোকে স্পর্শ করা যায় বা যেগুলোকে আমরা ছুঁতে পারি সেই সমস্তগুলো হচ্ছে মৃত্তিকা ভৌত ধর্ম। কেমন? আর অপরদিকে রাসায়নিক ধর্ম হচ্ছে একটা গুণ, মৃত্তিকার রাসায়নিক গুণ। তো সেটাকে কিন্তু চোখে দেখা যায় না বা সেটাকে স্পর্শ করা যায় না। কেমন? সেটা উপলব্ধি করতে হয় বা তার মৃত্তিকার যে গুণাবলী বা কার্যাবলী তার দ্বারা সেগুলো আমরা বুঝতে পারি। তো এখন এই ভৌত ধর্মগুলো কি কি? মৃত্তিকার অনেক ভৌত ধর্ম আছে, তো আমরা সেগুলো নিয়ে ছোট ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রথম পয়েন্টে আমি আসবো, সেটা হচ্ছে মৃত্তিকার গ্রথন বা বুনন। মৃত্তিকা অবস্থিত বিভিন্ন নুড়ি, বালি, কাঁকর, পলি প্রভৃতি যে আনুপাতিক হারের ওপর নির্ভর করে, অর্থাৎ এদের যে নুড়ি, বালি, কাঁকর যেগুলো আছে মৃত্তিকায়, এদের একটা আনুপাতিক হার আছে এবং তার উপরেই কিন্তু মৃত্তিকা নির্ভর করে। অর্থাৎ বেলে মাটিতে বালির পরিমাণটা বেশি থাকে, আবার এঁটেল মাটিতে যেমন কাদার পরিমাণ বেশি থাকে। কেমন? তো এইগুলি হচ্ছে মৃত্তিকার ভৌত ধর্ম। তো এটাকে বলা হয় মৃত্তিকার গ্রথন বা বুনন। কেমন? মৃত্তিকার গঠন বা কাঠামো। মৃত্তিকাস্থিত নানা আকারের বালি, পলি, কাদা এগুলো পরস্পর মিলে গিয়ে যে জ্যামিতিক আকার ধারণ করে তাকে বলা হয় মৃত্তিকার গঠন। নেক্সট আমি আসবো মৃত্তিকার সচ্ছিদ্রতা। কোনো মৃত্তিকার জলধারণ ক্ষমতা বেশি, আবার কোনো মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম। তাহলে বায়ু চলাচলের ক্ষমতার উপরে মৃত্তিকার সচ্ছিদ্রতা কিন্তু নির্ভর করে। কেমন? তো মৃত্তিকার সচ্ছিদ্র হলে অর্থাৎ ছিদ্রযুক্ত হলে অর্থাৎ ফাঁক থাকলে মৃত্তিকার মধ্যে উদ্ভিদের শিকড় কি আর সহজেই সেই মাটির মধ্যে দিয়ে সহজেই ভেতরে প্রবেশ করতে পারে। আর যদি ফাঁক না থাকে, সচ্ছিদ্র না হয়, তাহলে সহজে কিন্তু প্রবেশ করতে পারে না। এবার হচ্ছে মৃত্তিকার বর্ণ। মৃত্তিকার বর্ণ মানে মৃত্তিকার রং বা মৃত্তিকার কালার। মৃত্তিকা সাধারণত লোহার পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেই মাটির রং হয় লাল, তাকে আমরা সাধারণত বলে থাকি লোহিত মৃত্তিকা। আবার যদি কোনো মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাহলে সেই মৃত্তিকার রং হয় কালো, তাকে আমরা বলে থাকি চাণজ মৃত্তিকা। আবার যেরকম কোয়ার্টজ, চুনাপাথর, খনিজ লবণের পরিমাণ বেশি হলে মৃত্তিকার লবণ কী হয়? ধূসর বা ফ্যাকাশে ধরনের হয়, যেমন পর্দল মৃত্তিকা। তো এই যে মৃত্তিকার বর্ণ, মৃত্তিকার আমরা দেখি মাটির বিভিন্ন রকম কালার, কিন্তু সেই কালারটা কেন হয় এটা ডিপেন্ড করে মৃত্তিকার মধ্যে যে সমস্ত পদার্থগুলো, খনিজ পদার্থগুলো আছে বা যে সমস্ত রেগুলিকগুলো থাকে তার উপরে। তো যেটার যেরকম কালার, অর্থাৎ মূল শিলার যেরকম কালার, তার উপর বেস করে কিন্তু মৃত্তিকার কালার পরিবর্তন হয়। কেমন? নেক্সট আমি আসবো মৃত্তিকার আর্দ্রতা। মৃত্তিকা গঠনকারী কণার মধ্যস্থিত জল মৃত্তিকার আর্দ্রতাকে নির্দেশ করে। অর্থাৎ মাটির যে গঠনকারী কণাগুলো আছে তার মধ্যে কী হয়? জল থাকে। তো সেই জলটাকেই বলা হয় অ্যাকচুয়াল মৃত্তিকা আর্দ্রতা। কেমন? তো মৃত্তিকাস্থিত জল প্রধান এর উৎস হচ্ছে বৃষ্টিপাত। কেমন? তো বৃষ্টিপাতই হচ্ছে এই মৃত্তিকার আর্দ্রতা বা জলের প্রধান উৎস। নেক্সট হচ্ছে মৃত্তিকার ঢাল। মৃত্তিকার ঢাল কম হলে ওই স্থানে মৃত্তিকার গঠন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়। যদি মৃত্তিকার ঢালটা যেরকম ফ্ল্যাট হয়, যেমন উপত্যকা অঞ্চলে, সেক্ষেত্রে কিন্তু সেখানে মৃত্তিকার গঠনটা সম্পূর্ণ হতে পারে। কিন্তু যদি আমরা পাহাড়ি অঞ্চলে যাই, তা পাহাড়ি অঞ্চলকে ঢাল বেশি থাকার জন্য সেখানে সহজে কিন্তু জল দাঁড়াতে পারে না, তার ফলে কি হয়? সেখানে মৃত্তিকার গঠন কিন্তু সম্পূর্ণ হতে পারে না। কেমন? নেক্সট হচ্ছে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা। একটি নির্দিষ্ট আয়তনে মৃত্তিকা যে পরিমাণ জল তার নিজের মধ্যে ধরে রাখতে পারে, অর্থাৎ জল ধরে রাখার যে ক্ষমতা, সেটাকেই বলা হয় মৃত্তিকার জল ধারণ ক্ষমতা। কেমন? তো এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা নির্ভর করে বালি, পলি ও কাদার ওপর। তো এটা যদি আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে জল ধারণ করার ক্ষমতাও কিন্তু কী হবে? কমে যাবে। নেক্সট হচ্ছে মৃত্তিকার সংকোচন ও প্রসারণ ক্ষমতা। অধিক তাপমাত্রায় মৃত্তিকার কণাগুলি কী হয়? সংকুচিত হয়ে যায়। কেমন? আবার তাপমাত্রা প্রসারিত
হয়। কেমন? সেক্ষেত্রে মৃত্তিকা কণাগুলির সংকোচন, এই যে মৃত্তিকা কণার যে সংকোচন এবং প্রসারণ ক্ষমতা, কেমন, যে এটা কি এর ফলে কি হয়, মৃত্তিকার যে রন্ধ্রগুলো থাকে অর্থাৎ ফুটোগুলো ফাঁকগুলো থাকে সেগুলোর সংখ্যা কিন্তু বাড়া কমা করে। কেমন? যেটা হচ্ছে মৃত্তিকার একটা বিশেষ ধর্ম। নেক্সট হচ্ছে মৃত্তিকার বায়ু ও বায়ু চলাচল। মৃত্তিকার মধ্যস্থিত যে ফাঁকা স্থানগুলো থাকে সেগুলো জল ছাড়াও, জল থাকে আর যেখানে জল থাকে না সেখানে জল ছাড়া কী হয়, বায়ু দ্বারা পূর্ণ থাকে। কেমন? তো এই বায়ু এবং জল দ্বারা মৃত্তিকার এই অংশগুলো কী হয়, পূর্ণ হয়। নেক্সট আমি আসবো মৃত্তিকার সংশক্তি ক্ষমতা। মৃত্তিকায় অবস্থিত কাদা কণার যে পারস্পরিক আকর্ষণ বা ধরে রাখার ক্ষমতা, কেমন, তাকেই বলা হয় মৃত্তিকার সংশক্তি। কেমন? আচ্ছা, মৃত্তিকার আসঞ্জন বল। মৃত্তিকা কণার পৃষ্ঠদেশে জল ধরে রাখার যে ক্ষমতা, মাটির যে ফিল্ড ক্যাপাসিটি, সেটাকে অ্যাকচুয়াল বলা হয় আসঞ্জন বল। কেমন? এবার আমি আসবো রাসায়নিক ধর্ম। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে মৃত্তিকার ভৌত ধর্ম। এবার আমি আসছি মৃত্তিকার রাসায়নিক ধর্ম। তো এই মৃত্তিকার রাসায়নিক ধর্ম কোনো পরীক্ষা দ্বারা কিন্তু এটা সহজে কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। কেমন? তো এই গুণাগুণকে মৃত্তিকার রাসায়নিক ধর্ম বলা হয়ে থাকে। মৃত্তিকার প্রধান রাসায়নিক ধর্মগুলি হলো মৃত্তিকার আয়ন বিনিময় ক্ষমতা, আর কি আছে, মৃত্তিকার পুষ্টি, জৈব পদার্থ, কেমন, এবং মৃত্তিকার যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে মৃত্তিকার রাসায়নিক ধর্ম। এখন আমি আসবো রাসায়নিক ধর্ম অনুসারে মৃত্তিকাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আম্লিক মৃত্তিকা, একটা হচ্ছে ক্ষারকীয় মৃত্তিকা, আর একটা হচ্ছে প্রশমিত মৃত্তিকা। তো এখন এই মৃত্তিকার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হচ্ছে মাটির অম্লত্ব। কেমন? অর্থাৎ অ্যাসিডিটি। বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটির উপরের স্তর দ্রবীভূত হয়ে ক্যালসিয়াম মৃত্তিকা কী হয়, নিচের স্তরে চলে যায়, ফলে মৃত্তিকা অম্লত্ব বেড়ে যায়। অর্থাৎ ক্যালসিয়ামটা যদি মাটির উপরের থেকে যদি নিচে চলে যায় তখন মাটির অ্যাসিডিক ক্ষমতা, আম্লিক ক্ষমতা কিন্তু বেড়ে যায়। কেমন? আম্লিক মৃত্তিকায় হাইড্রোজেনের পরিমাণ বেশি হয় এবং এই মৃত্তিকায় পিএইচের মান হয় 7-এর কম। 7-এর কম। আচ্ছা, এখন কথা হচ্ছে 7 কি, এই যে 7 কথাটা কোথা থেকে এলো, এটা হচ্ছে মৃত্তিকার পিএইচ। কেমন? মৃত্তিকার পিএইচের 3টে ধর্ম আছে, একটা হচ্ছে আম্লিকতা, ক্ষারকীয়তা আর নিরপেক্ষ বা প্রশমিত। 0 থেকে 14 পর্যন্ত ঘর কাটা থাকে। এখন এই 7 হচ্ছে প্রশম। কেমন? 7 হচ্ছে প্রশম। এই 7 থেকে যত 0-র দিকে যাবে তার মানে সেই মাটিটা হচ্ছে আম্লিক, আর 7 থেকে যত 14-র দিকে যাবে সেটা হচ্ছে ক্ষারকীয়, আর 7 থাকা মানে সেটা হচ্ছে প্রশম অর্থাৎ নিরপেক্ষ। এবার কথা হচ্ছে মৃত্তিকার কোনটা ভালো? মৃত্তিকার পক্ষে প্রশমটা হচ্ছে সবচেয়ে ভালো, না আম্লিকতা ভালো না ক্ষারকীয়তা ভালো। কেমন? দুটোই কিন্তু দুটো অতিরিক্ত পরিমাণে থাকাই কিন্তু মৃত্তিকার পক্ষে খারাপ। তো সেক্ষেত্রে যদি প্রশম মৃত্তিকা হয় সেটা হচ্ছে সবচেয়ে বেটার। এখন আমি আসবো ক্ষারকীয় মৃত্তিকা। তো ক্ষারকীয় মৃত্তিকার অন্যতম রাসায়নিক ধর্ম হচ্ছে এটা হচ্ছে চুন জাতীয়, অর্থাৎ মৃত্তিকায় যদি চুনের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ক্ষারকীয়তা বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে মৃত্তিকার যে হাইড্রক্সিল আয়নগুলো থাকে সেগুলো কিন্তু বেড়ে যায়। কেমন? এক্ষেত্রে মৃত্তিকার পিএইচের মান হয় 7-এর বেশি। এবার আমি আসবো প্রশমিত মৃত্তিকা। তো মৃত্তিকার অম্লত্ব এবং ক্ষারকীয়র পরিমাণ যদি সমান হয় সেক্ষেত্রে মৃত্তিকা হচ্ছে প্রশমিত। এই প্রশমিত মৃত্তিকার পিএইচের মান হয় 7, অর্থাৎ এটি মৃত্তিকা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী। কেমন? মৃত্তিকার উর্বরতা। কেমন? মৃত্তিকার উর্বরতা কি? মৃত্তিকার উর্বরতা হচ্ছে মৃত্তিকার একটি বিশেষ গুণ। কেমন? যে মৃত্তিকার উর্বরতা বেশি সেই মাটি কিন্তু চাষের পক্ষে উপযোগী। কেমন? তাহলে এখন মৃত্তিকার উর্বরতা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে ও সঠিক অনুপাতে প্রাপ্ত সমস্ত অপরিহার্য পুষ্টিমূল্যগুলোর একত্র সমাবেশ। অর্থাৎ মাটির মধ্যে যে সমস্ত পুষ্টিমূল্যগুলো থাকা দরকার সেগুলো যদি একসঙ্গে থাকে তখনই তাকে বলা হয় মাটির উর্বরতা। কেমন? এটি হচ্ছে মাটির একটি বিশেষ এবং স্বাভাবিক গুণ বা ধর্ম। যে মৃত্তিকা থেকে উদ্ভিদ তার উৎপত্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খাদ্যমূল্য সংগ্রহ করতে পারে তাকেই বলা হয় উর্বর মৃত্তিকা। কেমন? তো এখন এই উর্বরতার কিছু নিয়ন্ত্রক আছে। যেমন মনে করো মৃত্তিকার গভীরতা। মৃত্তিকার অভ্যন্তরে উদ্ভিদের মূল যতদূর পর্যন্ত প্রবেশ করতে পারে সেই স্তরগুলি পর্যন্ত অঞ্চলই হচ্ছে মৃত্তিকার গভীরতা অন্তর্গত। সাধারণত এক্ষেত্রে আমরা বলতে পারি যে মৃত্তিকার অভ্যন্তরস্থ এ ও বিস্তর পর্যন্ত গভীরতায় উদ্ভিদের মূল বা শিকড় প্রবেশ করতে পারে। তাই এই মাটির গভীরতা মৃত্তিকার উর্বরতার উপর প্রভাব বিস্তার করে। কেমন? নেক্সট আমি আসবো মৃত্তিকার গ্রথন ও গঠন। এই দুটোই কিন্তু মৃত্তিকার উর্বরতার উপর যথেষ্টভাবে প্রভাব বিস্তার করে। কেমন? মৃত্তিকার গ্রথন এবং গঠন উদ্ভিদের শিকড়ের উৎপত্তি এবং বৃদ্ধিতে যথেষ্টভাবে সহায়তা করে, কারণ এই গ্রথন ও গঠনের উপরেই নির্ভর করে মৃত্তিকার জল, বাতাস, তাপমাত্রা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলি। কেমন?
তো এগুলোর যদি পার্থক্য হয় সেক্ষেত্রে এই সমস্ত যে নিয়ন্ত্রক সেগুলোরও পার্থক্য ঘটবে। নেক্সট হচ্ছে মৃত্তিকার সচ্ছিদ্রতা। মৃত্তিকার কণাগুলির যে মধ্যবর্তী ফাঁকা জায়গা বা স্থান তাকে বলা হয় মৃত্তিকার রন্ধ্র। কেমন? এই মৃত্তিকার এই রন্ধ্রে জল এবং পুষ্টি উপাদান থাকে যা উদ্ভিদ তার প্রয়োজন মতো যখন যেমন প্রয়োজন সেভাবে কিন্তু এটাকে গ্রহণ করে। মৃত্তিকার তাপমাত্রা। মৃত্তিকার বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারের প্রয়োজন। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ছাড়া কিন্তু এই কার্যকলাপগুলো কিন্তু হওয়া কখনোই সম্ভব নয়। কেমন? তো সেক্ষেত্রে মৃত্তিকার উর্বরতার জন্য তাপমাত্রা হচ্ছে একটি প্রধান ফ্যাক্টর বা বিশেষ ফ্যাক্টর। কেমন? তো এই তাপমাত্রা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মৃত্তিকার উর্বরতা ভালো হবে না। কেমন? এছাড়াও যে সমস্ত আছে যেমন মৃত্তিকার নিবিড়তা কর্ষণ ব্যবস্থা। তো মৃত্তিকার নিবিড়তা যেমন একদিকে বাতাসকে মাটিতে ঢোকাতে সাহায্য করে এবং কর্ষণ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকার উর্বরতা কিন্তু ভালো হবে। কেমন? অর্থাৎ কর্ষণ ব্যবস্থা ভালো হলে, অর্থাৎ লাঙল দিলে চাষি যখন লাঙল দেয় তারপরে কি উপরে মাটি নিচে যাচ্ছে, নিচের মাটি উপরে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে মাটিটা একটা সাবলিং হচ্ছে এবং এর ফলে উপরে থাকা বাতাস বা জল এগুলো কি আর মৃত্তিকার রন্ধ্রের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে। কেমন? মৃত্তিকার আর্দ্রতা। মৃত্তিকার আর্দ্রতা উদ্ভিদের পুষ্টি যোগানে বিশেষভাবে সাহায্য করে। কেমন? মৃত্তিকার আর্দ্রতা পরিমাণ বেশি হলে উদ্ভিদদের নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম এগুলো পরিমাণ কিন্তু বেড়ে যাবে। কেমন? আবার কম আর্দ্রতায় উদ্ভিদ তার যে প্রয়োজন মতো ক্যালসিয়াম সেটা কিন্তু গ্রহণ করতে পারবে না। মৃত্তিকার বায়ু। মৃত্তিকার রন্ধ্র যেগুলো থাকে তার অভ্যন্তরস্থ যে কার্বন ডাইঅক্সাইড, আমি আগেই বলেছি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটোই কিন্তু প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে উদ্ভিদের মূল কী করে? এই শিকড় দ্বারা এগুলোকে কিন্তু গ্রহণ করে। কেমন? উদ্ভিদের মূল এবং শিকড়ের যে কোষগুলি থাকে সেগুলো এগুলি বৃদ্ধি করাতে সাহায্য করে। তাই মৃত্তিকার বায়ু এবং মৃত্তিকার উর্বরতা উৎপাদন ক্ষমতা জন্য একান্ত প্রয়োজন। নেক্সট হচ্ছে মৃত্তিকার জল। মৃত্তিকার কণাগুলির অর্ধেকটা থাকে বায়ু এবং অর্ধেক থাকে জল দ্বারা পূর্ণ। কেমন? তো এই মৃত্তিকার অভ্যন্তরে প্রবেশ করার পর মৃত্তিকার যে বিভিন্ন খাদ্যমৌল যেগুলো আছে তরল করতে সেগুলো কিন্তু সমর্থ হয়। কেমন? অর্থাৎ মৃত্তিকার জল ছাড়া কখনোই কিন্তু খনিজ মৌলগুলি বিশ্লিষ্ট হওয়া সম্ভব নয়। তাই সেক্ষেত্রে জল হচ্ছে কিন্তু একটা অপরিহার্য উপাদান। মৃত্তিকার ক্ষারকীয়তা এবং অম্লত্ব। আগে আমি আলোচনা করেছি মৃত্তিকার ক্ষারকীয়তা এবং অম্লত্ব হচ্ছে বিশেষ গুণ। পিএইচের মান যদি 7-এর বেশি হয়ে যায় তাহলে সেটা হবে ক্ষারকীয়, আর পিএইচের মান যদি 7-এর কম হয় তাহলে সেটা হচ্ছে আম্লিক, এবং দুটোই কিন্তু মৃত্তিকার পক্ষে খারাপ। তাই পিএইচের মান যদি 7 থাকে বা প্রশমিত হয় সেটা হচ্ছে মৃত্তিকার উর্বরতার পক্ষে যথেষ্ট উপযোগী। কেমন? তাহলে এই সমস্ত নিয়ন্ত্রকগুলো মৃত্তিকার উর্বরতার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর। এবার আমি আলোচনায় আসবো উদ্ভিদের পুষ্টিমূল্য বা পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টিমূল্য কি? উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রধান উপাদানই হচ্ছে পুষ্টি মূল্য। কেমন? এই পুষ্টিমূল্য হচ্ছে আমরা যেমন বেঁচে থাকার জন্য আমাদের যেমন খাবার দাবার দরকার, জল দরকার, ঠিক তেমন উদ্ভিদেরও তো বেঁচে থাকার জন্য খাবার দরকার। তো সেই উদ্ভিদ খাবারটা পাবে কোথা থেকে? উদ্ভিদের মূল খাবারটাই পায় মাটি থেকে। কেমন? তো উদ্ভিদ তার দেহের গঠন এবং ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় গঠন বস্তু এবং বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় শক্তি উপাদান সেটা মাটি এবং বায়ুমণ্ডল থেকে কিন্তু সংগ্রহ করে। কেমন? তা মাটি এবং বায়ুমণ্ডল থেকে নেওয়া এইসব উপাদানগুলো উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তারে সাহায্য করে। কেমন? তাহলে এইগুলি হচ্ছে মৃত্তিকার পুষ্টিমূল্য বা উপাদান। এখন এই উদ্ভিদের পুষ্টিমূল্যের শ্রেণীবিভাগ আছে, দুরকমভাবে একে ভাগ করা হয়। একটা হচ্ছে অপরিহার্য মৌল যেটি আছে 20টি, আরেকটি হচ্ছে উপকারী মৌল। কেমন? যেটি স্বল্প মাত্রায় মাটিতে থাকে। তো এখন এই অপরিহার্য মৌল যেমন এই অপরিহার্য মৌলগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা। একটা হচ্ছে অতিমাত্রিক মৌল বা প্রধান পুষ্টি উপাদান যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। আর অপরদিকে গৌণ পুষ্টি উপাদান যেগুলো হচ্ছে যেমন লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, মলিবডেনাম, ক্লোরিন, সোডিয়াম, কোবাল্ট ইত্যাদি। এগুলো হচ্ছে গৌণ পুষ্টি মৌল। কেমন? তো এই দুটোরই কিন্তু দরকার। তো এদের মধ্যে প্রধান হচ্ছে অতিমাত্রিক মৌল বা প্রধান পুষ্টি উপাদান, যেগুলো ছাড়া গাছ কোনোভাবেই কিন্তু বাঁচতে পারে না। আর পাশাপাশি তাকে হেল্প করার জন্য যেগুলো থাকে যেমন গৌণ পুষ্টি উপাদান হচ্ছে লোহা, ম্যাঙ্গানিজ ইত্যাদি, এগুলো বললাম। এবার আমি আসবো যেটা বিশেষ আলোচনা, সেটা হচ্ছে যে পৃথিবীর প্রধান মৃত্তিকা বলয়। অ্যাকচুয়াল দেখো, এই মৃত্তিকার শ্রেণীবিভাগকে পৃথিবীর বিভিন্ন দেশের মৃত্তিকা বিজ্ঞানীরা বিভিন্ন ভাগে একে ভাগ করেছেন। কেমন? তো যেমন ভারতীয় ক্লাসিফিকেশন হিসেবে একে 3টে ভাগে ভাগ করেছেন ভারতীয় বিজ্ঞানীরা, যেমন আঞ্চলিক, অনাঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক। কেমন? তো এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ভাগ আছে। যেমন আমেরিকার USDA দেওয়া একটা শ্রেণীবিভাগ আছে।
তো সেখানে একে বেশ কিছু বর্গ এবং উপবর্গে ভাগ করা আছে, যেগুলো আমরা পরে আলোচনা করব। কেমন? যাই হোক, তো এখন আমরা আলোচনা করব পৃথিবীর প্রধান প্রধান মৃত্তিকা বলয়, অর্থাৎ পৃথিবীর এই এত বড় পৃথিবীর মৃত্তিকা তো বহু রকম আছে, তো প্রধান মৃত্তিকা বলয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। যেমন আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর প্রধান মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট, কেমন, চার্নোজেম, এই সমস্তগুলো। আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু, পর্জল মৃত্তিকা। শুষ্ক প্রায় নাতিশীতোষ্ণ জলবায়ু, সেখানে হচ্ছে চার্নোজেম মৃত্তিকা প্রধান। নেক্সট হচ্ছে মরু জলবায়ু, সেখানে যে শিরোজেম, চেস্টনাট, এই সমস্ত মৃত্তিকাগুলো। নেক্সট হচ্ছে মেরু জলবায়ু, সেখানে আছে তুন্দ্রা মৃত্তিকা। কেমন? তাহলে এই যে জলবায়ুগুলো আলোচনা করা হলো, এই জলবায়ুর যে মৃত্তিকাগুলো, জলবায়ু ভিত্তিক যে মৃত্তিকাগুলো আলোচনা করলাম, তো এর মধ্যে থেকে তিনটে প্রধান মৃত্তিকা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। যেমন প্রথম হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা বলয়। ল্যাটেরাইট মৃত্তিকা যে সমস্ত জায়গায় গড়ে উঠেছে, সেই সমস্ত জায়গাগুলোকে বলা হচ্ছে একত্রে মিলে ল্যাটেরাইট মৃত্তিকা বলয়। কেমন? তো চলো আমরা দেখে নিই ছোটো করে ল্যাটেরাইট মৃত্তিকা বলয় কোথায় কোথায় আছে বা এর বৈশিষ্ট্যগুলো কী কী। যেমন প্রথমত হচ্ছে আমি বলবো যে সাধারণত আর্দ্রক্রান্তীয় জলবায়ু, মানে আমাদের যে জলবায়ু, এই আর্দ্রক্রান্তীয় জলবায়ুর একটা উল্লেখযোগ্য মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট। কেমন? এর অবস্থান যদি বলতে হয় তাহলে বলতে হবে সাধারণত যে দক্ষিণ পূর্ব চীন, মধ্য পশ্চিম আফ্রিকা, বিস্তীর্ণ অঞ্চল ভারতবর্ষ, মধ্য ভারত, বিস্তীর্ণ অঞ্চল ভারতবর্ষের, এবং এছাড়াও ব্রাজিল, অস্ট্রেলিয়ার প্রভৃতি স্থানে এই মৃত্তিকা কিন্তু লক্ষ্য করা যায়। কেমন? এর উৎপত্তি কি বলা যাবে? সাধারণত উচ্চ তাপমাত্রায়, এর জন্য কিন্তু হাই টেম্পারেচার দরকার, যেমন 25 ডিগ্রি সেলসিয়াস প্রায় উষ্ণতা এবং 200 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত ক্রান্তীয় অঞ্চলগুলিতে সাধারণত এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। কেমন? নেক্সট হচ্ছে অধিক বৃষ্টিপাতের কারণে ধৌত প্রক্রিয়ায় দ্রবীভূত পদার্থ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি কি হয়, সম্পূর্ণভাবে মাটির উপরের স্তর থেকে অপসারিত হয়ে নিচের স্তরে চলে যায়। কেমন? তাহলে উপরের স্তর থেকে মৃত্তিকার এই সমস্ত উপাদানগুলো যখন নিচে নেমে যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে থাকছে? মূল শিলা থেকে যেমন খনিজ সিলিকা বেরিয়ে যায়, এইবার কি হয়, লোহা এবং অ্যালুমিনিয়াম জারিত হয়ে এই কণাগুলো সেস্কিও অক্সাইড রূপে মাটির উপরের স্তরে থেকে যায়, এবং এটা কি হয়, পরবর্তীকালে ইটের মতো একটা শক্ত গাঢ় লাল বর্ণের এটা ধারণ করে, যাকে ইংলিশে বলা হয় ল্যাটার অর্থে ব্রিক। হ্যাঁ, এই শব্দটা থেকে এটা এসেছে। কেমন? নেক্সট হচ্ছে বিভিন্ন মাত্রায় এই লো অক্সাইডের উপস্থিতির ফলে ল্যাটেরাইট মৃত্তিকা লাল, হলুদ, কমলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের এটা হয়ে থাকে। কারণ এটার এই যে তোমার যে জলযোজন প্রক্রিয়া কী হয়, এই লো অক্সাইডের উপস্থিতির পার্থক্য ঘটে, তার ফলেই কিন্তু এই কালারটা এরকম ধরনের হয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটিতে উপস্থিত যে জৈব পদার্থ, সেগুলিকে দ্রুত অপসারিত হয়ে যায়, এবং এর জন্য জৈব পদার্থের সঞ্চয়ও কিন্তু এখানে কম। কেমন? সেস্কিও অক্সাইড ক্রমশ জমাট বেঁধে ভূত্বকের উপরিভাগে একটা কঠিন শক্ত ত্বক কিন্তু এখানে তৈরি করে, যাকে বলা হয় ডিউরি কাস্ট। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে ডিউরি কাস্ট কাকে বলে। তাহলে তখন তোমরা লিখবে যে ক্রান্তীয় অঞ্চলে ম্যাগনেসিয়াম বা অন্যান্য উপাদানগুলো সিলিকা অপসারিত হওয়ার পর যখন লোহা অক্সাইড যখন উপরে পড়ে থাকে, তখন সেটা সেস্কিও অক্সাইড রূপে ক্রমশ জমাট বেঁধে ভূত্বকের উপরিভাগে একটা কঠিন শক্ত আবরণ তৈরি করে, যাকে বলা হয় ডিউরি কাস্ট। এটা দেখতে হয়, এর কাঠামোটা দেখতে হয় খানিকটা মৌচাকের মতো। কেমন? আর কি, এই মাটি অনুর্বর বলে এটা কৃষিকার্যের একদমই অনুপযুক্ত, এখানে চাষবাস তেমন হয় না। জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে কিছুটা হয়তো চা, কফি, রাবার এই জাতীয় জিনিসগুলো, এই মানে শস্যগুলো এখানে চাষ হতে পারে। আর মূলত গ্রাম অঞ্চলে এই মাটি ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এটা কাজে লাগে। কেমন? নেক্সট পরবর্তীকালে আমি আসবো চার্নোজেম মৃত্তিকা। কেমন? আচ্ছা, আর একটা কথা বলি, এই ল্যাটেরাইট মৃত্তিকার দেখবে তোমরা একটা প্রোফাইলে ছবি দেওয়া আছে, পরীক্ষায় যদি আসে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, তখন কিন্তু অবশ্যই এই প্রোফাইলের ছবিটা দিয়ে এঁকে কিন্তু এটাকে দেখাতে হবে। কেমন? যাই হোক, এরপর আমি আসবো চার্নোজেম মৃত্তিকা। সাধারণত পেইরি তৃণভূমি অঞ্চল, উত্তর আমেরিকার নাম শুনেছো নিশ্চয়ই তোমরা, উত্তর আমেরিকার আছে পেইরি তৃণভূমি। তো এই পেইরি তৃণভূমি অঞ্চলের প্রধান মাটি হচ্ছে চার্নোজেম। তো এটি এক প্রকার হচ্ছে আঞ্চলিক মাটি। কেমন? এই ল্যাটেরাইটও আঞ্চলিক মাটি, ল্যাটেরাইট, চার্নোজেম, পর্জল তিনটি হচ্ছে আঞ্চলিক মাটি। তো এই প্রায় শুষ্ক এবং নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে এই চার্নোজেম মৃত্তিকা গড়ে ওঠে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে 75 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, যা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের এই মাটি গঠনের পক্ষে কিন্তু আদর্শ। কেমন? এবার আমি আসবো অবস্থান, এই চার্নোজেম মৃত্তিকার অবস্থানটা কোথায়। সাধারণত আমি তো আগেই বলেছি উত্তর আমেরিকার পেইরি অঞ্চলে দেখা যায়, এছাড়া ইউক্রেনের স্টেপ, মধ্য চীনের সমভূমি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি তৃণভূমি অঞ্চলগুলিতে এই চার্নোজেম মৃত্তিকা কিন্তু দেখা যায়। কেমন? নেক্সট হচ্ছে এই চার্নোজেম মৃত্তিকার
কিছু বৈশিষ্ট্য আছে। কেমন? যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা যে শুষ্ক গ্রীষ্মকাল ছাড়া অন্য সময়, হ্যাঁ, অন্য সময় কী হয়, জীবাণুঘটিত কাজের জন্য প্রচুর পরিমাণে জৈব এবং অজৈব পদার্থ কিন্তু তৈরি হয়। কেমন? নেক্সট হচ্ছে এই অঞ্চলে ধৌত প্রক্রিয়া দ্রবীভূত স্তর, মানে ওগুলো কী হয়, ওপর থেকে এগুলো নিচের স্তরে চলে আসে। কেমন? এবং শুষ্ক ঋতুতে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি থাকা একটি মাটির নির্দিষ্ট স্তরে এটি সঞ্চিত হয়, যা স্বল্প ক্ষারকীয় অবস্থায় মাটি গঠনে সাহায্য করে। এই অবস্থায় হিউমাসের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়, ফলে এই পদার্থের পরিমাণ অনেক বেড়ে গেলে এই হিউমাস যুক্ত মৃত্তিকায় এই চারণজ মাটি কিন্তু তৈরি হয়। এবং ক্যালসিয়াম জাতীয় হিউমাসের পরিমাণ বেশি থাকায় এই মাটির রং হয় কালো। কেমন? বৈশিষ্ট্যের মধ্যে কি বলতে পারি, যে মন্ট মরিলোনাইট নামে এক ধরনের খনিজ আছে যেটা প্রচণ্ড উর্বর। এই মন্ট মরিলোনাইট খনিজের উপস্থিতির জন্য এর জল ধারণ ক্ষমতা কিন্তু প্রচুর বেড়ে যায়। কেমন? এই মাটির স্বল্প পরিবর্তিত রূপ হচ্ছে পেরি মৃত্তিকা। আমরা অনেকে বলে থাকি যে পেরি মৃত্তিকা, তো এই চারণজীব মৃত্তিকার আর একটা পরিবর্তিত রূপ হচ্ছে পেরি মৃত্তিকা। চারণজীব ও পেরি মৃত্তিকার কৃষিকাজের পক্ষে যথেষ্ট উপযোগী। কেমন? এবং এই মাটিতে চাষ হয় ভুট্টা বা বিভিন্ন ধরনের পশু খাদ্য এখানে চাষ হয়ে থাকে। ঠিক আছে? তোমাদের আজকে মৃত্তিকা নিয়ে আমি অনেক প্রশ্ন আলোচনা করেছি। তোমরা প্রত্যেকে বাড়িতে বিষয়গুলো, আমার এই ভিডিওটা বারবার দেখবে। যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। কেমন? আর এই চ্যাপ্টারে আবারও বলি, প্রচুর ছবি আছে, ছবিগুলো তোমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। কেমন? আর আমার এই ভিডিওটা আবারও বলি, যদি তোমাদের কোনো কাজে লাগে এক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। কেমন? আর যদি কোনো মনে হয় না এর মধ্যে কোনো ত্রুটি আছে বা কোনো অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে জানাও। কেমন? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবকে শেয়ার করো। কেমন? আজকে এই পর্যন্তই। আমি মৃত্তিকার পার্ট এখানে আমি শেষ করলাম।